গল্প শুরু হয় এক সাধারণ শান্ত পরিবার দিয়ে। পরিমা একজন স্কুল শিক্ষিকা, বিনয় যে একজন সুপারমার্কেটের কর্মচারী, আর তাদের ৮ বছরের ছেলে ধ্রুব। একটা স্বাভাবিক সকাল, লাঞ্চ বক্স বানানো, স্কুলে যাওয়া, কাজে যাওয়া, সবকিছুই যেন একদম সাধারণ ছিল। কিন্তু সেই সাধারণ দিনের রাতটাই হয়ে ওঠে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। স্কুলের ফেয়ারওয়েল পার্টি থেকে বাড়ি ফেরার পথে রেল স্টেশনের বাইরে কিছু যুবক পরিমাকে জোর করে তাদের একটি গাড়িতে তুলে নিয়ে যায়। সে সাহায্য চায়, চিৎকার করে, কিন্তু শহরের ব্যস্ততা তার কণ্ঠস্বরকে গিলে ফেলে। গাড়ির ভিতরে পরিমার সাথে ঘটে যায় নির্মম অত্যাচার। তারপর তাকে অচেতন অবস্থায় রেল লাইনের পাশে ফেলে রেখে চলে যায় তারা। এরপর শুরু হয় প্রমাণ মুছে ফেলার খেলা। অপরাধীরা জানতো যে তারা কি করছে। গাড়ি ধুয়ে ফেলা হয়, রক্তমাখা কাপড় পুড়িয়ে দেওয়া হয়, মোবাইল, ওয়ালেট সবকিছু ফেলে দেওয়া হয়, আর নতুন কাপড় কেনা হয় সেই মাঝরাতেই। সবকিছু সাজানো, যেন কোনো প্রমাণই না থাকে। পরদিন এক ব্যক্তি রেল লাইনের পাশে অচেতন অবস্থায় পরিমাকে খুঁজে পায় এবং তাকে হাসপাতালে ভর্তি করে। বিনয়ও ছেলেকে নিয়ে হাসপাতালে পৌঁছে জানতে পারে আসল সত্যটা কি। একটা পরিবার ভেঙে পড়ে, কিন্তু লড়াই এখান থেকেই শুরু হয়। এরপর শুরু হয় তদন্ত। তদন্তে সামনে আসে 4 জন যুবকের নাম এবং তাদের সবাইকেই গ্রেপ্তার করা হয়। কিন্তু এখানেই শুরু হয় আসল খেলা। অভিযুক্তদের যে আইনজীবী ছিল, সে ছিল খুবই চতুর, ঠান্ডা মাথার, আইনের ফাঁকফোকর জানা এক অভিজ্ঞ মানুষ। অভিযুক্তদের মধ্যে একজনের নাম হলো নিকা, যার বাবার নাম দীপরাজ, এবং সে খুবই প্রভাবশালী এবং ধনী ব্যবসায়ী। তার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, এবং সিস্টেমকে নিজের মতো বাঁকিয়ে দেওয়ার ক্যাপাসিটিও রয়েছে। ডিএনএ রিপোর্ট সামনে আসে। রিপোর্টে বলা হয় ম্যাচ করছে না, মানে এই যে 4 জন যুবক, তাদের কারোরই ডিএনএ ম্যাচ করছে না। ফরেন্সিক রিপোর্টে গরমিল, সিসিটিভি ফুটেজ নেই, বলা হয় বানর তার কেটে দিয়েছে। মানে বুঝতে পারছেন কেসটাকে চাপা দেওয়ার জন্য কত রকমভাবে প্রচেষ্টা চালায় পুলিশ এবং কিছু মানুষেরা। সবকিছুই যেন অদৃশ্য হাতে ম্যানেজ করা হয়েছে। 4 জনই জামিন পেয়ে যায়। আদালতে পরিবার ভেঙে পড়ে, কারণ সত্য থাকলেও প্রমাণ তো নেই। এই সময় কেসটি হাতে নেয় আইনজীবী রবি। রবি কিন্তু এখানে শুধু মামলা লড়তে আসেন, সে বুঝতে পারে তাকে লড়তে হবে পুরো সিস্টেমের বিরুদ্ধে। সে নতুন করে ডিএনএ টেস্ট করানোর দাবি তোলে। সে পুলিশকে জেরাও করতে শুরু করে। এদিকে জানা যায় তদন্তকারী অফিসারদের মধ্যে কিছু দুর্নীতি রয়েছে। ফরেন্সিক প্রমাণ বদলে দেওয়া হয়েছে এবং ঘুষেরও লেনদেন হয়েছে। একজন পুলিশ অফিসার, যার নাম হলো সঞ্জয়, সে ভিতরে ভিতরে অপরাধবোধে ভুগতে থাকে। অবশেষে আদালতে সে স্বীকার করে ফরেন্সিক প্রমাণের সাথে কারচুপি হয়েছে, আর এই স্বীকারোক্তি পুরো মামলার মোড় ঘুরিয়ে দেয়। এরপর আদালতে পরিমা কিছুটা হলেও সাহস পায়। পরিমাকে আদালতে দাঁড়াতে হয়। ডিফেন্সের যে আইনজীবী, সে পরিমাকে অপমানজনক প্রশ্ন করে, তুমি কি তাদের মুখ মনে রেখেছ? তুমি কি নিশ্চিত? তোমার পোশাক কি ছেঁড়া ছিল? এরকম আরও অনেক রকম প্রশ্ন। পরিমা প্রথমে মুখ ঢেকে উত্তর দেয়, তার কণ্ঠ কাঁপে, কিন্তু হঠাৎ সে মুখ থেকে কাপড় সরিয়ে ফেলে। সে বলে, আমি ভুল করিনি, আমি লজ্জিত নই। আর এই দৃশ্য আদালত কক্ষকে নিস্তব্ধ করে দেয়। এরপর কাহিনীতে আসে একটি চমকপ্রদ মোড়। একজন ছাতাওয়ালা মানুষ, যে কিনা কালো ছাতা হাতে অপরাধীদের একজনকে অপহরণ করে হত্যা করে। পরে জানা যায় তার নাম কার্তিক। সে বিশ্বাস করত দ্রুত বিচার মানেই ন্যায়, কিন্তু রবি তাকে বলে আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই ন্যায় নয়। কার্তিক বুঝতে পারে সে নায়ক নয়, সে আইন ভেঙেছে। এরপর ফাইনাল শুনানিতে আসে সবচেয়ে বড় চমক। সামিরের 13 বছরের মেয়ে আদালতে সাক্ষ্য দেয়। সে জানায় সেদিন রাতে তার বাবা বাড়ি ফিরেছিল ভীত অবস্থায়, কাপড় পুড়িয়েছিল, গলায় দাগ ছিল, আর সবচেয়ে বড় কথা, সে বলে আমার বাবা আগেও এমন করেছে। জানা যায় 2012 সালে এই একই ধরনের মামলায় সমীর অভিযুক্ত ছিল, কিন্তু তখন বিয়ের মাধ্যমে সেই মামলাটা মিটিয়ে দেওয়া হয়েছিল। একজন মেয়ে সারা জীবন এক অপরাধীর সাথে থাকতে বাধ্য হয়েছিল। এই সাক্ষ্য আদালতে বিস্ফোরণ ঘটায়। বিচারকও রায় দিতে বেশি সময় নেন না। 3 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং অবশেষে পরিমা ন্যায় পায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কার্তিক আত্মসমর্পণ করতে আসে আদালতে। ঠিক তখনই দীপরাজ বন্দুক বের করে তাকে গুলি করে হত্যা করে, কারণ কার্তিক তার ছেলেকে বাঁচতে দেয়নি। ন্যায় প্রতিষ্ঠিত হলেও রক্তপাত থামে না। এই সিনেমার আসল বার্তা হলো এই গল্প শুধু পরিমাণ নয়, এটা সেই সমাজের গল্প যেখানে ভুক্তভোগীকেই প্রশ্ন করা হয়।
তুমি সেখানে কেন ছিলে, এখন এসব বলার মানে কি, এরকম আরও অনেক রকম প্রশ্ন। এখানে প্রমাণের চেয়ে সন্দেহ অনেক বেশি শক্তিশালী এবং নীরবতাকে দুর্বলতা ভাবা। এই সিনেমা আমাদের অস্বস্তিতে ফেলে ঠিকই, কিন্তু এই সিনেমার কারণে আমরা এটাও বুঝতে পারি অন্যায় শুধু অপরাধীর কারণে হয় না, নীরব সমাজও কিন্তু সেই অপরাধের অংশীদার। প্রতি 20 মিনিটে দেশে এমন কিছু ঘটে যা আমরা নিউজ স্ক্রলে দেখে ভুলে যাই, কিন্তু ভুক্তভোগীরা কখনোই ভুলতে পারে না। এই গল্প আমাদের শেখায় চুপ থাকা সহজ, কিন্তু চুপ থাকলে অন্যায় শক্তিশালী হয়। এটা শুধু একটা সিনেমা নয়, এটা একটা আয়না। আজ যদি আমরা প্রশ্ন না করি, কাল গল্প বদলাবে না, শুধু নাম বদলাবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।